হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আজ তোমাদের শুরু হচ্ছে পলিটি ক্লাস, যেটা তোমরা দেখতে পারবে রেলওয়ে এবং এসএসসি স্পেশাল যে কোর্সটা আমাদের চালু হয়েছে অ্যাপ্লিকেশানে, সেখানে এই কোর্সটা মূলত কিন্তু আরআরবি, এনটিপিসি, সিজিএল এবং এসএসসির যত এক্সামগুলো রয়েছে তোমরা সেগুলোকে কিন্তু টার্গেট করে তৈরি করা হয়েছে। এবং তোমরা ইতিমধ্যেই দেখেছো আমরা শেয়ার করেছি আমাদের পলিটি বুকটা, যে পলিটি বুকটাই রয়েছে 800-র বেশি কিন্তু এমসিকিউ, এবং যে এমসিকিউগুলো রেল বা এসএসসির প্রিভিয়াস ইয়ারে এসেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন পরীক্ষায় আসা ভালো ভালো এমসিকিউ কিন্তু তোলা হয়েছে আমার এই বইতে। অনেকে ভাবে যে শুধুমাত্র এমসিকিউ পড়ে কি চাকরি বের করতে পারবে নতুন কিছু যদি আসে। নতুন যা আসবে বা কনসেপ্ট তোমার যদি ফুল রেডি করতে হয়, তুমি একবার অন্ততপক্ষে এই প্রথম ভিডিওটা, যেটা ডেমো হিসাবে সকলকে ফ্রি করা হচ্ছে, সেই ভিডিওটা অন্তত দেখো। তারপরে তুমি বলবে যে একটা ডেসক্রিপটিভ বই পড়ে যতটা কনসেপ্ট পেতে, তুমি এই ভিডিওর মাধ্যমে বা এমসিকিউর মাধ্যমে তার থেকে বেশি তোমার প্রস্তুতি হলো কি না। দেখো, ডেসক্রিপটিভ আমি পড়াতেই পারতাম, কিন্তু কেন আমি এমসিকিউ এর সাহায্য নিলাম, তার কারণ হলো কোনো প্রশ্ন যেন এড়িয়ে না যায়, আর খুব ভালো ডেপথে আমি ঢুকতে চাই। তার জন্যই তোমাদের সমস্ত এমসিকিউগুলো যেগুলো পরীক্ষায় বারবার এসেছে সেইগুলো কিন্তু আলোচনা করব। এবং তোমরা এই 800খানা এমসিকিউ যখনই দেখবে বা পড়ে ফেলবে, তখন দেখবে যে তোমার পলিটির উপরে আর এমন কোনো নলেজ থাকবে না যেটা তোমার বাকি থাকবে। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই বইটা, কনসেপচুয়ালি প্রতিটা পরীক্ষাকে পুরো কভার করা হয়েছে। একদম 2026 পর্যন্ত কভার করা হয়েছে, যত এক্সাম হয়েছে। তো চলো শুরু করে দিই আমরা ক্লাস। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হলো আমাদের এমসিকিউ বুকটা, যেখানে কিন্তু আমরা খুব ডেসক্রিপটিভভাবে সব কিছু আলোচনা করব, যাতে তোমার কোনো রকম কোনো কিছুতে বুঝতে অসুবিধা না হয়। তো কথা না বাড়িয়ে শুরু করছি। সংবিধান। তো সংবিধান হলো এমন একটা পুস্তক যেটা আমাদেরকে ভারতবর্ষকে ভারতের জনগণকে গণতান্ত্রিক অধিকার কিন্তু দিয়েছে। তো এই সংবিধানের কনসেপ্টটা আসে মূলত ইউএসএ থেকে। আচ্ছা, ইউএসএ প্রথম মানে সংবিধান, লিখিত সংবিধান যদি বলো, ইউএসএ প্রথম তৈরি করে 1787 সালে। 1787 সালে। আর ইউএসএ যদি বলে কবে ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, অর্থাৎ স্বাধীন হয়েছিল, তাহলে তুমি সেটা বলবে স্বাধীন হয় ইউএসএ, স্বাধীন হয় 4 জুলাই 1776। 4 জুলাই 1776 ইউএসএ স্বাধীন হয়। আর ওদের থেকেই আমরা কিন্তু সংবিধানের প্রথম কনসেপ্ট আসে। আর যদি বলো সব থেকে বড় অলিখিত সংবিধান, সেটা কিন্তু ব্রিটেনের অলিখিত সংবিধান। আচ্ছা, ব্রিটেনের অ্যাকচুয়ালি কোনো সংবিধান নেই, তবে ওদের কাছে একটা ম্যাগনা কার্টা আছে। কি সেই ম্যাগনা কার্টা, আগে আমি একটু আলোচনা করে দিই তোমাদের সাথে। 1215 সালে 1215 সালে ব্রিটেনের একজন রাজা ছিল, কিং জন। কার নাম বললাম? জন। তিনি ব্রিটেনের নাগরিকদের জন্য কিছু মৌলিক অধিকার কিন্তু লিখে গেছিলেন। কি বললাম? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট লিখে যান একটা পুস্তকে, যে পুস্তকের নামটাই হলো ম্যাগনা কার্টা। কি বললাম? ম্যাগনা কার্টা। পরবর্তীতে কিন্তু এই কনসেপ্টটা লাগবে, কেননা এর উপরে একটা এমসিকিউ তোমাকে পড়তে হবে। তো এটা একটু মনে রেখো এখন। হ্যাঁ, তাহলে ম্যাগনা কার্টাতে কি আছে? ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার কাদের? ব্রিটেনের নাগরিকদের, যেটা লিখে গেছিলেন 1215 সালে ওখানকার রাজা জন। এরপর তাহলে চলো দেখে নিই যে ভারতের ক্ষেত্রে কি ঘটেছিল। ভারতের ক্ষেত্রে, ব্রিটিশ ইন্ডিয়ার ক্ষেত্রে যখন কিনা একদম শেষের দিকে, ব্রিটেনের শাসনের শেষের দিকে, তখন কিন্তু ভারত চাচ্ছিল
যে আমরা পুরোপুরি স্বাধীন হতে, এবং সেই স্বাধীন হতে গেলে ভারতের যে শাসন ব্যবস্থা সেটা যদি চালাতে হয় তাহলে দরকার ভারতের কি একটা সংবিধান। আর সেই সংবিধান সভা গঠনের কিন্তু প্রথমেই অনুমতি দেয়া হতো না, ঠিক আছে? তো ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালে গিয়ে এই ভারতের সংবিধান সভা গঠনের কিন্তু অনুমতি প্রথম পাওয়া যায়, এবং তার ভিত্তিতে একটা সংবিধান সভা তৈরি হয়। যে সংবিধান সভায় প্রচুর সদস্য ছিল, যারা মিলিতভাবে ভারতের জন্য একটা সংবিধান রচনা করে গেছেন। 251খানা পেজের একখানা বই। আর যে বইটা কিন্তু ধীরে 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 প্রতি বছর কিন্তু আপগ্রেডেশন হয়। আপগ্রেডেশন মানে কি? সংশোধনী, তাই না? এইসব ফিচার্সগুলো তোমরা ধীরে ধীরে পড়তে থাকবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নে কি বলছে। ভারতের সংবিধান প্রণয়নের সময় গণপরিষদ মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত করেছিল। তাহলে এই যে সংবিধান যখন তৈরি হয় তার জন্য যে জিনিসটা তৈরি হয়েছিল সেটা হলো সংবিধান সভা। তার নাম কি? সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর এরা সংবিধান সভা বা গণপরিষদও বলা হয়, হ্যাঁ। এই সংবিধান সভা এখানকার যা সদস্য এরা মিলিতভাবে সংবিধান তৈরি করে, ঠিক আছে? যেটা তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে? কিন্তু এই সময়কালের মধ্যে ওদের যে বৈঠক বা অধিবেশনগুলো হয়েছিল সেটা মোট কতগুলো অধিবেশন? তুমি বলবে 11খানা অধিবেশন। তাহলে ডাইরেক্ট এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, 11টি অধিবেশন। আর এই 11খানা অধিবেশন কতদিন ধরে চলেছিল? এই কতদিন ধরে বলছি কেন, হ্যাঁ, কতদিন ধরে চলেছিল 11খানা অধিবেশন? উত্তর হবে 165 দিন। প্রথম প্রশ্নের উত্তর কি হলো? 165 দিন। আচ্ছা, গণপরিষদের প্রথম অধিবেশন কবে শুরু হয় সেটা কিন্তু নিচে লেখা রয়েছে, তাই না? তো এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসেই তোমাদের পরীক্ষায়। গণপরিষদের প্রথম অধিবেশন হয় 1946 সালের 9ই ডিসেম্বর। তোমরা যারা আমাদের কোর্স নিয়েছো তারা অবিলম্বে কিন্তু এইটা প্রিন্ট আউট করে তোমার সামনে রেখে দেবে। আর আমি যখন পড়াবো সেটা অবশ্যই শুনবে, তার একটা বিশেষ গুরুত্ব আছে কিন্তু। প্রচুর প্রচুর কথা আমি তোমাদের এক্সট্রাভাবে বলবো, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? আজকে যেহেতু প্রথম ভিডিও তাই আমি বারবার বলছি, আর কোনো ভিডিও যেন মিস না যায়, কেননা প্রচুর প্রচুর এক্সট্রা নলেজ তোমাদেরকে প্রতিটা ভিডিওতে দেওয়া হবে। তো গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 9ই ডিসেম্বর 1946। আচ্ছা, গণপরিষদের 11খানা অধিবেশন হয়। তো দুটো অধিবেশনের নাম এছাড়াও আসে পরীক্ষায়। একটা হলো 10th অধিবেশন, আর একটা হলো 11th অধিবেশন। এই দুটো কবে হয়েছিল? প্রথমটা তো আসবেই কনফার্ম, মনে করো এসে গেছে প্রিভিয়াস ইয়ারে। প্রথমটা কবে হয়েছিল? 9ই ডিসেম্বর 1946, মনে থাকবে। আর 10th তম অধিবেশনটা হয়েছিল অ্যাকচুয়ালি 6 থেকে 17 অক্টোবর 1949। 6 থেকে 17 অক্টোবর 1949, ঠিক আছে? আর 11th হয়েছিল 14 থেকে 26 নভেম্বর 1949। 14 থেকে 26 নভেম্বর 1949। তোমাদের কাছে যাদের প্রিন্ট আউট করা নেই, অবিলম্বে প্রিন্ট আউট কেন করতে বললাম? কেননা তোমরা পড়ার সাথে সাথে এই যে ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু ওর পাশে লিখে নেবে, খুব কাজে দেবে এইসব কথাগুলো, ঠিক আছে? তাহলে 9ই ডিসেম্বর 1946 হয়েছিল প্রথম অধিবেশন, আর 6 থেকে 17 অক্টোবর হয়েছিল 10th অধিবেশন, আর 1949 কিন্তু সালটা মনে রাখবে। আর লাস্ট অধিবেশনটা হয়েছিল 14 থেকে 26 নভেম্বর 1949, ঠিক আছে? তো চলে আসি তার পরের কোশ্চেনে। মতিলাল নেহেরু চেয়ারম্যান এবং আরও 8জন কংগ্রেস নেতা কত সালে ভারতের জন্য একটি সংবিধান প্রণয়ন করেন? তাহলে যেতে হবে তোমাকে সংবিধানের হিস্ট্রিতে। সংবিধান যখন তৈরি করার জন্য প্রস্তাব আসছিল তখন ব্রিটিশরা ভাবছিল যে ভারতীয়রা সংবিধান তৈরি করতে পারবে না, ওদেরকে অযোগ্য ভাবছিল। তার জন্যই বারবার সংবিধান সভায় ওরা বলছিল যে ব্রিটিশরাই নাকি সংবিধান তৈরি করে দেবে, আইন কানুন তৈরি করে দেবে, সেই অনুযায়ী নাকি আমাদের চলতে হবে। তো সেটা তো আমরা কখনোই মেনে নেব না। তার জন্যই কংগ্রেসের একজন বলিষ্ঠ নেতা যার নাম হলো মতিলাল নেহেরু, তিনি এবং 8জন কংগ্রেস আরও সদস্য মিলে একটা সংবিধানের ড্রাফট তৈরি করেন, ঠিক আছে, বা সংবিধান প্রণয়ন করেন। যেটা কত সালে তৈরি হয়েছিল? কত সালে তৈরি হয়েছিল এটা? 1928 সালে। খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে?
আচ্ছা, এর পরবর্তীতে ১৯২৮ সালের পরের যদি একটু কথা বলি, সেখানে একটুখানি মনে রাখবে যে সংবিধান সভার প্রথম দাবি করা হয়েছিল ১৯৩৪ সালে। ১৯৩৪ সালে কে এম এন রয়, এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, ইনিই কিন্তু সংবিধান সভার প্রথম দাবি করেন যে একটা সংবিধান সভা গঠন করতে হবে। এবং ১৯৩৫ সালে কংগ্রেস দল হিসাবে কংগ্রেসও কিন্তু এই দাবিটা রাখে যে সংবিধান কিন্তু সভা তৈরি করতে হবে অফিসিয়ালি। এটা অফিসিয়ালি দাবি করা হয় ১৯৩৫ সালে। আর মানবেন্দ্রনাথ রয় ১৯৩৪ সালে কিন্তু এই সংবিধান সভা গঠনের একটা কথা বলেন। তো বলছো ভারতের সংবিধানের গণপরিষদের ধারণা প্রথম কে দিয়েছিল? তুমি সাথে সাথেই বলবে উত্তর এম এন রয়। কত সালে? ১৯৩৪ সালে। এই কনসেপ্টটা একটু আগে আমরা বুঝে গেছি। আচ্ছা, এরপরে আমরা বলছি গণপরিষদ, ২-এর বি দাগের প্রশ্ন। গণপরিষদ স্বাধীন ভারতের জন্য সংবিধান প্রণয়ন করে। এটি গঠিত হয়েছিল নিম্নলিখিত কিসের অধীনে? কিসের অধীনে তৈরি হয়েছিল? তোমাকে আমি বলছিলাম যে সংবিধান তৈরি করার পারমিশন পাওয়ার জন্য বিভিন্ন সময় ব্রিটিশ ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের অফার আসতো বা বিভিন্ন ধরনের কমিশন আসতো। তো প্রথম যেমন এসেছিল আগস্ট অফার। কি এসেছিল? আগস্ট অফার, লিখে রাখবে তোমরা। ঠিক আছে? এটা ১৯৪০ সালে। ১৯৪০ সালে সব খুব গুরুত্বপূর্ণ কিন্তু আগস্ট অফার। তারপরে এসেছিল ক্রিপস মিশন। ক্রিপস মিশন আমি শর্টকাটে লিখছি, তুমি পুরোপুরি লিখে নেবে। ১৯৪২ সালে। ১৯৪২ সালে। তারপর এসেছিল ওয়াভেল ওয়াভেল মিশন বা ওয়াভেল প্ল্যানও বলতে পারো। ওয়াভেল প্ল্যান। এটা এসেছিল ১৯৪৫ সালে। আর লাস্ট এলো ক্রিপস মিশন ১৯৪৬ সালে। ১৯৪৬। বলো, কাহিনীটা পুরো বোঝা গেছে যে সংবিধান তৈরি করার জন্য ব্রিটিশরা যে কেমনভাবে সংবিধান তৈরি করা হবে তার জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে আসতো। এবং প্রথম যখন পাঠিয়েছিল সেটা ১৯৪০ সালে আগস্ট অফার। ১৯৪২ সালে ক্রিপস মিশন, ক্যাবিনেট, হ্যাঁ ক্রিপস মিশন। প্রথমে আগস্ট অফার, তারপরে ক্রিপস মিশন, তারপরে ওয়াভেল প্ল্যান, তারপরে হলো ক্যাবিনেট মিশন প্ল্যান। ঠিক আছে? ১৯৪৬ সালে। আর এটা দ্বারাই কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছিল ভারতীয়দের দ্বারা। কেননা তার আগে যেগুলো, এগুলো সব কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো দেখো বলছে যে তাহলে কোনটার অধীনে কিন্তু তৈরি হয়েছিল, সেটা বলবো যে ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা। ভারতের সংবিধান ড্যাশ প্রতিষ্ঠা করেছে। ভারতের সংবিধান কেমন টাইপের সেটাই এখানে জিজ্ঞাসা করেছে, যে স্বাধীন বিচার ব্যবস্থা। ভারতের সংবিধানে কেমন ধরনের বিচার ব্যবস্থা? স্বাধীন বিচার ব্যবস্থা। তার কারণ কি জানো? দেখো, দুটো বডি আছে, একটা হলো এক্সিকিউটিভ আর একটা হলো জুডিশিয়ারি। এক্সিকিউটিভ মানে কি? যারা হলো আমাদের দেশ চালায়, মানে হলো মোদি সরকার মনে করো। ঠিক আছে? ওটা হলো এক্সিকিউটিভ। আর জুডিশিয়াল মানে কি? জুডিশিয়াল মানে হলো যারা হলো আইন চালায়। তাহলে এবার বলো, যদি মোদি আর সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা যদি পুরোপুরি মানে দলবদ্ধভাবে চলে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, তাই না? তো তার জন্যই কিন্তু ভারতের দারুণ একটা ফিচার দেওয়া হয়েছে, সেটা হলো স্বাধীন বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থাকে স্বাধীন করে দিয়েছে। হ্যাঁ, আর এই জিনিসটাই তোমরা আর্টিকেলে গিয়ে পাবে। ৪৫ নাম্বার আর্টিকেল, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, পরীক্ষায় বারবার আসে, যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। মানে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভকে মানে একে অপরের থেকে পৃথক রাখতে হবে। ঠিক আছে? তো এর ৩-এর দাগের প্রশ্নে আমরা আসবো। ভারতের সংবিধান হলো ড্যাশ। তো ভারতের সংবিধান অপশন দিয়েছে অনমনীয়, নমনীয়, আংশিকভাবে অনমনীয়, আংশিকভাবে নমনীয়। আর লাস্টে দিয়েছে অনমনীয় বা নমনীয় নয়। তো ভারতের সংবিধান কিন্তু অপশন সি, আংশিক নমনীয় আর আংশিক অনমনীয়। ঠিক আছে? পার্টলি রিজিড আর পার্টলি ফ্লেক্সিবল। কথাগুলো মনে রেখো। হ্যাঁ, সব জায়গায় মানে খুবই দৃঢ়তার সাথে সবসময় ইয়ে করা হয়নি, কিছু কিছু কিন্তু মানে ফ্লেক্সিবল বিষয়টাও আনা হয়েছে। হ্যাঁ, তো বলছে যে তার পরের প্রশ্ন ৪ দাগেরটা, ভারতীয় সংবিধানের সংশোধনীর বৈশিষ্ট্যে প্রশংসা করার সময় নিম্নলিখিতদের মধ্যে কে বলেছিলেন যে সংশোধন প্রক্রিয়ায় এই বৈচিত্র্য বুদ্ধিমানের কাজ কিন্তু খুব কমই পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বা উক্তি আছে, যেটা কিনা ভারতের সংবিধান সম্পর্কে বিভিন্ন ব্যক্তিগণ কিন্তু বলেছিলেন।
যার মধ্যে প্রথম প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ, যে সংশোধন প্রক্রিয়া। আমি তোমাকে বলেছিলাম যে ভারতের সংবিধান তৈরি হয়েছিল কিন্তু 1949 সালে, তাই না? কমপ্লিট হয়েছিল। কিন্তু সেই সংবিধান কি এখনো বর্তমানে একই আছে? তুমি বলবেন না। এই সংবিধানে হচ্ছে কি সংশোধন, আর এই সংশোধন করার ক্ষমতা কার হাতে আছে? পার্লামেন্ট, মানে জনগণের নির্বাচিত সরকারের হাতে আছে। তাহলে সংবিধান যেহেতু সংশোধন করা যায়, এই সংশোধন প্রক্রিয়ার একটা যে কি বলবো, প্রেইজ করার জন্যই বলেছিল যে বুদ্ধিমানের কাজ হয়েছে এই বিষয়টা, যে সংশোধনটা রেখেছে, এই জিনিসটা একটা বুদ্ধিমানের কাজ। এই কথাটা বা এই উক্তিটা কে বলেছিল? অপশন দিয়েছে গ্রানভিল, অস্টিন, আইভর জেনিং, কেসি হোয়ার নাকি এইচ.এম. সিরভাই। এটা উত্তর হবে কেসি হোয়ার। ইনিই কিন্তু বলেছিলেন যে ভারতের সংশোধন প্রক্রিয়া, সংবিধানটা সংশোধন প্রক্রিয়া খুবই বুদ্ধিমানের কাজ। তার পরের প্রশ্ন বলছে 4-এর এ দাগ কি বলছে? ভারত একটি আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াসি ফেডারাল, কম স্বাধীন এবং বেশি সংঘবদ্ধ, কোয়াসি ফেডারাল, লেস ফেডারাল অ্যান্ড মোর ইউনিটারি। এই কথাটা কে বলেছিল? এই প্রশ্নটার উত্তরও কিন্তু হবে কেসি হোয়ার। তাহলে দুটো প্রশ্নেরই উত্তর কিন্তু কেসি হোয়ার হবে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, বারবার আসে পরীক্ষায়। 5 দাগের প্রশ্ন কি বলছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা। আচ্ছা, প্রস্তাবনাকে আগে বুঝিয়ে দিই কি এই প্রস্তাবনা। ঠিক আছে, 13ই ডিসেম্বর 1946, একটুখানি হিস্ট্রিটা বলে দিই আগে। 13ই ডিসেম্বর 1946 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন, পরে গিয়ে এটা পড়বে তোমরা, অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন। অবজেক্টিভ রেজলিউশন কি করেন? পেশ করেন। কত তারিখ ভাই, ভীষণ গুরুত্বপূর্ণ কথা কিন্তু। 13ই ডিসেম্বর 1946 সালে পণ্ডিত জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন, 13ই ডিসেম্বর 1946, যেটা কিনা পরবর্তীকালে আমাদের জাতীয় কংগ্রেস অ্যাকসেপ্ট করেছিল 22শে জানুয়ারি, 22শে জানুয়ারি 1947। তাহলে পেশ হলো 13ই ডিসেম্বর 1946। আচ্ছা, তুমি দেখে নিও কিন্তু যে 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম বৈঠক হয়, আর তারই কতদিন পর, 4 দিন পরে কিন্তু জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন পেশ করে। ঠিক আছে, আর 22শে জানুয়ারি 1947 এই অবজেক্টিভ রেজলিউশনটাকে গ্রান্ট করে কে? কংগ্রেস। কংগ্রেস গ্রান্ট করে বা অ্যাকসেপ্ট করে। আর এই যে অবজেক্টিভ রেজলিউশন পরবর্তীকালে সংবিধানের একদম প্রথম পেজে কিন্তু জায়গা করে নেয়, সংবিধানের একদম প্রথম পেজে জায়গা করে নেয়। আর এই প্রথম পেজে যে জিনিসটা রয়েছে অবজেক্টিভ রেজলিউশনটা, সেটা হলো আর কিছুই নয়, ভারতের প্রস্তাবনা বা প্রিএমবেল। ভারতের কি? প্রস্তাবনা বা প্রিএমবেল। এই প্রিএমবেল যদি দেখো, প্রিএমবেল সম্পর্কে আমি একটু পরেই আলোচনা করছি, তার কারণ অনেক কিছু বলতে হবে। তো এই প্রিএমবেল বা প্রস্তাবনা, এইটা পড়লেই বোঝা যায় যে ভারত দেশটা কেমন, ভারতের শাসন ব্যবস্থা কেমন। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বলছে? প্রস্তাবনাকে কে বলেছেন আমাদের সংবিধানের রাজনৈতিক রাশিফল, বা ইংলিশে কি বলছে? দ্য পলিটিক্যাল হরোস্কোপ। ইংলিশটা মুখস্থ রাখতেই হবে যারা এসএসসি ক্যান্ডিডেট আছো। পলিটিক্যাল হরোস্কোপ অফ আওয়ার কনস্টিটিউশন, এটা কে বলেছেন? এটা বলেছেন পলিটিক্যাল হরোস্কোপ তো কে.এম. মুন্সি, ডক্টর কে.এম. মুন্সি। ঠিক আছে, চলে আসি তারপরের পেজে। হাইদাগের প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে নিম্নলিখিত কোন বিশিষ্ট ব্যক্তি ভারতের সংবিধানকে আইনের স্বর্গ, আইনের স্বর্গ এবং সাধারণ নাগরিকের পক্ষে বোঝা কঠিন। দেখো, সাধারণ নাগরিকদের পক্ষে বোঝা কঠিন মানে কি? একটা নেগেটিভ পয়েন্ট দিচ্ছে। কে বলে অভিহিত করেছেন? তাহলে তুমি বুঝতেই পারছো, এইসব কথাবার্তা নিশ্চয়ই ভারতীয় বলবে না। কে বলবে? ব্রিটেনের কোনো নাগরিকই নিশ্চয়ই বলবে। তো এইটা বলেছিলেন আইভর জেনিং। আইভর জেনিং, অপশন এ হবে এখানকার সঠিক অ্যান্সার। দেখছো তোমরা কিসের পরীক্ষা এসেছে? রেলের আরপিএফ এর পরীক্ষা এসেছে কিন্তু।
গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান। এইবার আসছি গণপরিষদ সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিতে। তো এই হলো আমাদের মনে করো একটা গণপরিষদ বা সংবিধান সভা, যেখানে প্রথমে ৩৮৯ জন কিন্তু সদস্য ছিল। ৩89 জন সদস্য ছিল, যার মধ্যে তোমরা যদি জিজ্ঞাসা করে বারবার এই প্রশ্নটা যে প্রিন্সিলি স্টেট থেকে কতগুলো ছিল, সেটা হলো 93 জন। এটা কিন্তু বারবার আসা একটা প্রশ্ন। তাহলে আমি আবার এই কথায় ফিরে আসি যে গণপরিষদে মোট কতগুলো সিট ছিল বা আসন ছিল? ৩89 খানা। এই গণপরিষদ এই গণপরিষদের প্রথম একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন যেদিন বৈঠক হবে, এবং যে যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন সেটা কিন্তু অনির্বাচিত। কেন? যে সবথেকে বয়সে বড় ছিল তাকেই কিন্তু চেয়ারম্যান হিসেবে পদে বসায়, এবং পরবর্তী একদিন পরেই আবার সেকেন্ড অধিবেশনে নির্বাচন ঘটে এবং স্থায়ী চেয়ারম্যান কিন্তু নির্বাচিত হন। তাহলে চলে আসি প্রথম প্রশ্নে, গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন? তাহলে উত্তর করবে অস্থায়ী চেয়ারম্যান অপশন ডি, সচিদানন্দ সিনহা। ঠিক আছে, এর পরের প্রশ্নটাই দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে, যে গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে ছিলেন? তাহলে গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তাহলে গণপরিষদের প্রথম যদি বলে অস্থায়ী চেয়ারম্যান, তাহলে হলো সচিদানন্দ সিনহা, আর প্রথম নির্বাচিত চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, আর আরেকটা কথা যেটা বলতে হবে এখানে আমাকে, না একটু পরেই বলছি ওই কথাটা, কেননা ওটা অনেক ছেলে মেয়ের মধ্যে গুলিয়ে যায়। ঠিক আছে, তো এই গণপরিষদের মধ্যে একটা কথা একটু বলে রাখি, এই গণপরিষদের মধ্যে অনেকগুলো কমিটি ছিল। কি ছিল? কমিটি ছিল। কিছু ছিল মেজর, কিছু ছিল মেজর, আর কিছু ছিল মাইনর। ছিল মাইনর। মেজর কমিটির সংখ্যা ছিল 8খানা, আর মাইনর কমিটির সংখ্যা ছিল 13খানা। আর এই কমিটি ভিন্ন ভিন্ন কমিটি ছিল, যারা ভিন্ন ভিন্ন দায়িত্বে কিন্তু ছিল। যার মধ্যে ছিল সবথেকে একটা বেশ গুরুত্বপূর্ণ কমিটি, যেটাকে বলে ড্রাফটিং কমিটি। ঠিক আছে, আর সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যদি বলে তাহলে হবে উত্তর বি.আর. আম্বেদকর। আর সংবিধান সভার যদি বলে স্থায়ী চেয়ারম্যান, তাহলে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই দুটোর মধ্যে গুলিয়ে যায়। হ্যাঁ, আমি আগে থেকে বলে রাখলাম যে সংবিধান সভা বা গণপরিষদের যদি বলে নির্বাচিত স্থায়ী চেয়ারম্যানকে, তাহলে হবে রাজেন্দ্র প্রসাদ। আর যদি বলে ড্রাফটিং কমিটি যেটা বা খসড়া কমিটি, তার যদি চেয়ারম্যান আসে, তাহলে তখন উত্তর করবে কিন্তু বি.আর. আম্বেদকর। ঠিক আছে, গুলিয়ে যেন না যায়। 7-এর বি দাগের প্রশ্ন বলছে, ভারতের সংবিধান রচনাকারী গণপরিষদের উপসভাপতি কে ছিলেন, বা ইংলিশে কি ডেপুটি চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যান প্রথমে অস্থায়ী পড়লে কে নাম ছিল বললাম? অস্থায়ী চেয়ারম্যান সচিদানন্দ সিনহা। তারপরে দ্বিতীয় অধিবেশনে গিয়ে গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান নিযুক্ত হন, যিনি কিনা রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ওটা হচ্ছিল 9ই ডিসেম্বর। এটা গণপরিষদের যে অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন 9ই ডিসেম্বর 1946 প্রথম বৈঠকে। আর 11ই ডিসেম্বর 1946-এ প্রথম নির্বাচিত চেয়ারম্যান নিযুক্ত হন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এবার বলছি উপসভাপতি বা ডেপুটি চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছিলেন? এইচ সি মুখার্জি। এরকম মুখার্জি কিন্তু আরও একটা আছে, পরে গিয়ে আমি তোমাকে স্মরণ করিয়ে দেবো। ঠিক আছে, এটা হলো উপসভাপতি ছিল গণপরিষদের। ঠিক আছে, তো তার পরের প্রশ্ন কি বলছে? 7-এর সি, ভারতের সংবিধানের প্রণয়নের সময় 1946 সালে সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা। ঠিক আছে, কি বলছে এটা? ইংলিশটা একটু দেখে নাও, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। ঠিক আছে, দেখো কত সুন্দর করে সব সাজানো রয়েছে প্রশ্নগুলো, আর প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে অস্থায়ী চেয়ারম্যান একবার স্মরণ করো, কে? সচিদানন্দ সিনহা। প্রথম নির্বাচিত সভাপতি বা চেয়ারম্যানকে? রাজেন্দ্র প্রসাদ। তারপরে উপসভাপতিকে? এইচ সি মুখার্জি। আর সাংবিধানিক উপদেষ্টার নাম মনে রাখবে বি.এন. রাও। ঠিক আছে, বি.এন. রাও ছিলেন সাংবিধানিক উপদেষ্টা। এই গেল সংবিধান সভার 4 জনের নাম, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এর পরে আসবে যে সমস্ত প্রশ্নগুলো, সেগুলো সংবিধান সভার মধ্যে থাকা বিভিন্ন কমিটির চেয়ারম্যানের নাম কিন্তু। ঠিক আছে, এগুলো গেল পুরো বড় যে বিষয়টা, তার হলো বিভিন্ন মানে পদে কারা কারা আছেন সেইটা।
এবারে আসবে এর কি বললাম, কমিটি। তো চলো, নিচের কোনটি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয়? ভারতের সংবিধানের কি নয়? বৈশিষ্ট্য নয়। কি কি বলেছে? সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। হ্যাঁ, এটা তো আছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ, এটা তো আছেই ভারতে, যে 18 বছর বয়সে কিন্তু সবাইকেই কি ভোটাধিকার দেওয়া হবে। স্বাধীন বিচার বিভাগ, হ্যাঁ স্বাধীন বিচার বিভাগ তো আছেই, তুমি তো দেখলেই। দ্বৈত নাগরিকত্ব, আচ্ছা এইটা নেই কিন্তু ভারতের সংবিধানে, দ্বৈত নাগরিকত্ব নেই, একটাই নাগরিকত্ব দেওয়া আছে যেটা সেন্ট্রাল থেকে দেওয়া হয়, তাই না? এবং দ্বি-নাগরিকত্ব তুমি পাবে কোথায়? সুইজারল্যান্ডে পাবে, আমেরিকা, এই সমস্ত দেশে কিন্তু দ্বি-নাগরিকত্ব পাবে। তো ভারতের ক্ষেত্রে একক নাগরিকত্ব কিন্তু দেওয়া হয়েছে। আর লাস্ট অপশন কি বলেছিল? কঠোরতা নমনীয়তার মিশ্রণ আছে। হ্যাঁ, পার্টলি রিজিড আর পার্টলি ফ্লেক্সিবল, কথাগুলো বলেছিলাম আমি। 9 দাগের প্রশ্ন কি বলছে? ভারতের সংবিধানে কত সালে দেবনাগরী লিপিতে হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেছিল? তো ভারতের সরকারি ভাষা কিন্তু কি? হিন্দি। এটা কোন লিপিতে সেটাও মাথায় রাখতে হবে, দেবনাগরী লিপিতে। কত সালে এটা ঘোষণা করা হয়েছিল? 1949, অর্থাৎ অপশন সি হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, এই বিষয়টা কোন আর্টিকেল আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ, খুব মানে ভিভিআই, ভিভিআই এমনি এমনি দেওয়া হয়নি এখানে। 343-এর 1 নম্বর অনুচ্ছেদের অধীনে কেন্দ্রের সরকারি ভাষা দেবনাগরী লিপিতে হিন্দি হয়েছে, ঠিক আছে? এরপরে আসছি, 10 দাগের প্রশ্ন বলছে খসড়া কমিটি কবে গঠিত হয়? এবার বলি যে সংবিধান সভায় আমি বলেছিলাম 8খানা মেজর আর 13খানা মাইনর কমিটি আছে। এই মেজর কমিটির মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কমিটি হলো তোমার খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। তো এই ড্রাফটিং কমিটিটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই এর উপরে যত প্রশ্ন আছে তোমাকে খুব মন দিয়ে পড়তে হবে। তাহলে ড্রাফটিং কমিটিটা প্রথমে কবে প্রতিষ্ঠিত হয়? 29 আগস্ট 1947 সালে কিন্তু ড্রাফটিং কমিটিটা প্রতিষ্ঠিত হয়। আর এই ড্রাফটিং কমিটিরই আমি কিন্তু আগেই বলেছিলাম যে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যানই ছিলেন কিন্তু বি.আর. আম্বেদকর। আর সংবিধান সভার চেয়ারম্যান কি বলেছিলাম বলো আরেকবার মনে মনে? রাজেন্দ্র প্রসাদ। আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর, ঠিক আছে? তো 370 ধারার যে খসড়া কারক, 370 ধারা তোমরা সকলেই জানো কিসের সাথে যুক্ত বলো? জম্মু কাশ্মীরের সাথে যুক্ত। আর এই 370 ধারার যে খসড়াকারক কে ছিলেন? অপশান দিয়েছে বি.আর. আম্বেদকর, লাল বাহাদুর শাস্ত্রী, গোপাল স্বামী আয়াঙ্গার, নাকি সর্দার বল্লভভাই প্যাটেল। তো এর উত্তর হবে অপশান সি, গোপালাস্বামী আয়াঙ্গার, ঠিক আছে? আচ্ছা, এই সংবিধান সভার কি বলছে যে খসড়া কমিটিতে, এই যে খসড়া কমিটি, এই কমিটিতে কতজন সদস্য ছিল? এই হলো তার পরের প্রশ্ন। খসড়া কমিটিতে সদস্য ছিল মোট 7 জন। কতজন? 7 জন। কে কে ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ছিলেন চেয়ারম্যান। এছাড়াও ছিলেন আরও যে সমস্ত ব্যক্তিগণ, তাদের নাম এখানে আমি দিয়ে দিয়েছি। এদের সবার নাম তোমাদের মনে রাখা উচিত, তার কারণ হলো এখন প্রশ্ন এতটাই মাঝে মধ্যে করে দেয় কঠিন, যে বলবে যে নিচের কে ছিলেন না খসড়া কমিটির একজন সদস্য, তখন তখন তো তুমি ধরা খেয়ে যাবে, তাই না? তার জন্য এটা একটু পড়ে নিতেই হবে তোমাকে। 2 নম্বর যে মেম্বার, তার নাম বলছে গোপাল স্বামী আয়াঙ্গার। 3 নম্বর আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। 4 কে.এম. মুন্সি। 5 সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। আর 6 হলো এন মাধবরাও। আচ্ছা, এন মাধবরাও প্রথমে ছিলেন না, তিনি কিন্তু বি.এল. মিত্র এই ব্যক্তির জায়গায় কিন্তু আসেন। তার কারণ বি.এল. মিত্র স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছিলেন, তার জায়গায় আসেন মাধবরাও। আর টি.টি. কৃষ্ণমাচারী কার জায়গায় এসেছিল? ডি.পি. খৈতানের জায়গায় এসেছিল, ঠিক আছে? কেননা তার হয়েছিল মৃত্যু, তার জন্য টি.টি. কৃষ্ণমাচারী এসেছিল। আচ্ছা, বি.আর. আম্বেদকর কি নামে পরিচিত? বি.আর. আম্বেদকর কিন্তু মডার্ন মানুষ, মডার্ন মানুষ হিসাবে কিন্তু পরিচিত বি.আর. আম্বেদকর। এই প্রশ্নগুলো মাঝে মধ্যে করে দেয়। আচ্ছা, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? একটু আগেই তোমাদের বলে দিয়েছি, বি.আর. আম্বেদকর। তাহলে অপশন এ হলো এখানকার সঠিক অ্যান্সার। আচ্ছা, বি.আর. আম্বেদকরের সম্পর্কে একটুখানি বলে দিই। বি.আর. আম্বেদকর কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্সের সময়, মানে স্বাধীনতার পূর্বে, উনি কিন্তু মানে কোন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে আসতো? বেঙ্গল থেকে আসতো। আর হলো
স্বাধীনতার পরবর্তীতে উনি কিন্তু বোম্বে প্রেসিডেন্সি থেকে আসতো। হ্যাঁ, এই দুটো কথাও একটু মনে রাখবে। ওই মানে সংবিধান কমিটিতে কোন মানে কোথা থেকে আসতো সেটা আমি বলছি। বেঙ্গল থেকে আসতো হলো সংবিধানে এই স্বাধীনতার পূর্বে, আর স্বাধীনতার পরে আসতো কি বম্বে প্রেসিডেন্সি। চলো দেখে নিই তার পরের প্রশ্ন কি বলছে। বলছে যে নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে সংবিধানের খসড়া প্রণয়নকারী গণপরিষদের প্রধান খসড়াকার ছিলেন। তাহলে গণপরিষদের প্রধান খসড়াকার কে ছিলেন, এইটা হলো আমার প্রশ্ন। কে মুন্সি, বসন্ত কৃষ্ণ বৈদ্য, নাকি এস এন মুখার্জি, নাকি এইচ ভি আর আয়াঙ্গার। তাহলে আমি তোমাদের বলছিলাম না যে মুখার্জি কিন্তু আরেকজন আছেন। একজন মুখার্জি কোথায় পড়েছিল, ডেপুটি সংবিধান সভার ডেপুটি চেয়ারম্যান, তাই না? সংবিধান সভার ডেপুটি চেয়ারম্যান কিন্তু তোমরা একটা মুখার্জি পড়েছিলে, এবং সেই মুখার্জি হলো কোনটা বলো তো, এইচ সি মুখার্জি। আর এখন পড়ছো সংবিধান সভায় যে খসড়াকার, তাদের মধ্যে মুখ্য খসড়াকার কে ছিলেন, সেটা হলো এস এন মুখার্জি। এস এন মুখার্জি, এইচ সি মুখার্জি আর এস এন মুখার্জির মধ্যে যেন গুলিয়ে না যায়। ভারতের মূল সংবিধান ইংরেজি হাতে কে লিখেছিলেন? তাহলে সংবিধান যেটা আমাদের মূল যে সংবিধানটা, সেটা কিন্তু ইংরেজি ভাষায় লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। অপশন বি হলো সঠিক অ্যান্সার। আচ্ছা, সংবিধান হিন্দিতেও লিখেছিলেন, সেটা হলো তার পরেরটাই রয়েছে, হিন্দি ক্যালিগ্রাফিতে কে লিখেছেন। তাহলে সংবিধানের কি বলছে একটা কথা, যে 1,17,369টি শব্দ আছে, আর এটা 251 পৃষ্ঠারের বই কিন্তু একটা, হ্যাঁ, 251 পৃষ্ঠারের বই। আচ্ছা, এই সংবিধানের হিন্দি সংস্করণ তাহলে বা ক্যালিগ্রাফি কে করেছেন, সেটা হলো বসন্ত কৃষ্ণ বৈদ্য। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন নেই যেটা ইন ফিউচার আসতে পারে, সেটা হলো ডেকোরেট কে করেছিলেন, সংবিধানটাকে ডেকোরেট কে করেছিলেন। তাহলে তার নামটা একটু লিখে রেখো, নন্দলাল বোস। নন্দলাল বোস সংবিধানের যে পুস্তক তাকে ডেকোরেট করেছিল। আচ্ছা, আরেকজনের নাম লিখেই রাখো, রাম মনোহর সিনহা। ইনিও কিন্তু অপশানে থাকতে পারে, রাম মনোহর সিনহা। তাহলে দুজন কিন্তু ডেকোরেট করেছিল, নন্দলাল বোস আর রাম মনোহর সিনহা। তার পরের প্রশ্নে আসি, ভারতীয় সংবিধান বাস্তবায়নের সময় মূলত এতে মোট কয়টি অনুচ্ছেদ বা ধারা ছিল? ঠিক আছে, হাউ মেনি আর্টিকেলস, ঠিক আছে, কতগুলো আর্টিকেলস ছিল? তাহলে উত্তর হবে 395টা আর্টিকেল কিন্তু ছিল সংবিধান তৈরির সময়। ঠিক আছে, আর এখন কতগুলো ধারা আছে তার উপরেও প্রশ্ন এসেছে, আমরা পরে পড়ব। ভারতের সংবিধান প্রণয়নের সময় এটি কয়টি খণ্ডে বিভক্ত ছিল? ভারতের সংবিধান যখন প্রণয়ন হয়েছিল তখন কিন্তু 22টা খণ্ডে এটা বিভক্ত ছিল, কিন্তু বর্তমানে খণ্ডের সংখ্যা কত হয়ে গেছে, 25টা খণ্ড হয়ে গেছে। 25টা খণ্ড মানে কি 25 নম্বর খণ্ড তুমি পড়বে কখনো? না। তার কারণ হলো 9-এর এ, 9-এর বি, এরকম ভাবে কিন্তু খণ্ড কিন্তু আছে। সুতরাং 25টা খণ্ডে বিভক্ত বর্তমানে এর মানে এর ভিতরে কিন্তু 9-এর এ, 9-এর বি এগুলো আছে, এটা আমি বলতে চাইলাম। আচ্ছা, তাহলে প্রথমে যখন ছিল তখন কতগুলো খণ্ড ছিল, 22টা। এরপরে দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু কখন উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন পাস করান বা প্রস্তাব করেন? ঠিক আছে, এ তো আমি আগেই বলে দিয়েছি তোমাদের যে এটা প্রথমে প্রস্তাবিত হয়েছিল, জওহরলাল নেহেরু কি প্রস্তাব করেছিল, অবজেক্টিভ রেজলিউশন, যেটা পরবর্তীকালে কংগ্রেস গ্রহণ করেছিল কত সালে, সেগুলো সবই লিখিয়ে দিয়েছি। তোমরা কোথায় দেখবে, এই যে এই জায়গাটায় না, এই যে জওহরলাল নেহেরু 13ই ডিসেম্বর 1946 সালে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন, যেটা 22শে জানুয়ারি 1947 সালে এটা গৃহীত হয় কংগ্রেসের দ্বারা। আর এই অবজেক্টিভ রেজলিউশনই পরবর্তীকালে কিসের মর্যাদা পায়, আমাদের সংবিধানের একদম ফ্রন্ট পেজে, এটা হলো প্রিএম্বেল বা প্রস্তাবনা। তাহলে এই উদ্দেশ্যমূলক প্রস্তাব কে করেছে, কবে করা হয়েছিল? তুমি বলবে যে প্রস্তাব করা হয়েছিল 13ই ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, অপশন এ হলো এখানকার সঠিক অ্যান্সার।
এবার আসছি 12 এ দাগের প্রশ্ন। কি বলছে? উদ্দেশ্যমূলক প্রস্তাব বা এই অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন, যা পরবর্তীকালে ভারতের সংবিধানের প্রস্তাবনা হিসাবে কিন্তু রূপায়িত হয়েছিল। কে পেশ করেছিলেন? এটা হলো প্রশ্ন। তাহলে জওহরলাল নেহরু উত্তর করে দেবে। আর কি বলেছে দেখো, এখানে সেই প্রশ্নটাও রয়েছে, প্রস্তাবনা হিসাবেই কিন্তু রূপায়িত হয়। আচ্ছা, ভারতের সংবিধানের প্রস্তাবনার উপরে একটা দারুণ প্রশ্ন আছে 12 বি দাগে। এই প্রশ্নটা না ভিভিআই প্রশ্ন, ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা কিন্তু বারবার পরীক্ষায় আসতে পারে এবং ভালো ভালো পরীক্ষায় আসতে পারে কিন্তু। হ্যাঁ, সংবিধানে কিছু কিছু শব্দ আছে, যেমন সংবিধানের শব্দ নেই, সংবিধানের প্রস্তাবনায় কিছু কিছু শব্দ আছে, যে শব্দগুলো তোমাকে পুরো সিকুয়েন্সিয়ালি কিন্তু সাজাতে দেবে। যেমন সংবিধানের প্রস্তাবনায় কি লেখা আছে শোনো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমনি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ sovereign socialist secular democratic republic and to secure to all its citizen। তার মানে হলো, সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে সংবিধানের ভারতের নাগরিকদেরকে আমরা এই বৈশিষ্ট্যগুলো সবসময় দেব। কিন্তু কি কি বৈশিষ্ট্যগুলো আমি একবার বলেছিলাম, এগুলো পরপর শুধু বসাতে হবে। সভেরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে, তাহলে অপশান এ হলো এখানকার সঠিক অ্যান্সার। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই শব্দগুলোকে পরপর যদি না সাজাতে পারো তাহলে কিন্তু হবেই না। আচ্ছা, এখানে কি বলেছে এক্সট্রা কথা সেটা একটুখানি বুঝে নাও। আমি বলেছিলাম সংবিধান যখন তৈরি হয়েছিল সেই সংবিধান কিন্তু আর আজকের সংবিধান, এটা কিন্তু হিউজ চেঞ্জ হয়েছে। কেন? অনেক সংশোধনী কিন্তু হয়েছে। তো ভারতের সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ সংশোধনী, যার মাধ্যমে সংবিধানের কিন্তু একটা হিউজ পরিবর্তন করা হয়েছিল, সেটা হলো কত? 42তম সংশোধন। আর এর মাধ্যমে সংবিধানে কিন্তু আমূল পরিবর্তন ঘটে, তাই একে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। কত সালে একটু মনে রাখতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কি বলবো, বারবার পরীক্ষায় আসে। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর একটি ইন্টিগ্রিটি, এটা তো লেখা নেই, ইন্টিগ্রিটি। আচ্ছা, যেহেতু এই সিকোয়েন্সের মধ্যে কোনটা সেটা জিজ্ঞাসা করেছে, তাই না? এই সিকোয়েন্সের মধ্যে, তার জন্য এখানে দিয়েছে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। এছাড়াও আরও কিছু শব্দ আছে, সেটা পরে গিয়ে, তার মধ্যে ইন্টিগ্রিটি শব্দটাও কিন্তু জোড়া হয়েছিল, সেটাও মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো দেখে নিই তারপরে। বলছে 12 সি দাগ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবে সংশোধন করা হয়েছিল? এই প্রস্তাবনাকে একবারই সংশোধন করা হয় 1976 সালে, যেটা হলো 42তম সংশোধনী দ্বারা। ঠিক আছে, কোন কোন শব্দ দুটো জোড়া হয়েছিল মনে রাখবে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, এই দুটো হলো এই সিকোয়েন্সের মধ্যে, আর পরবর্তীতে আরেকটা সিকোয়েন্স আছে, সেখানে কিন্তু ইন্টিগ্রিটি শব্দটা জোড়া হয়েছিল। আচ্ছা, আরেকটা সিকোয়েন্স বলতে আমি বোঝাচ্ছি যে পরে গিয়ে লেখা রয়েছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি আর লাস্টে ইন্টিগ্রিটি। ঠিক আছে, এই কটা শব্দ কিন্তু পরবর্তীতে জোড়া হয়, মানে পরবর্তীতে না, ইন্টিগ্রিটিটা পরে জোড়া হয়। আর প্রথমে কি কি ছিল তাহলে? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি। আচ্ছা, তারপরে দেখো 12 ডি দাগের প্রশ্ন। কি বলছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায় বিচার কোন দিক থেকে ন্যায় বিচার? সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক ন্যায় বিচার, এই ধারণাটি দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমি বলেইছিলাম তোমাদের যে সংবিধান কিন্তু তৈরি হয়েছে অনেক কটি দেশের কিন্তু সংবিধান পড়ে, তাই না? এবং কি বলছে, এই ন্যায় বিচার যে ধারণাটা, এটা নেওয়া হয়েছিল কোন সালের সংবিধান থেকে? এইটা হলো আমার এখানকার প্রশ্ন। ন্যায় বিচার এই ধারণাটা নেওয়া হয়েছিল কিন্তু রাশিয়া থেকে। ঠিক আছে, তার পরের প্রশ্ন কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ওয়াজ দ্য ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত কোন বছর কিন্তু নেওয়া হয়? এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা কিন্তু বারবার পরীক্ষায় আমাদের এসে থাকে। ঠিক আছে, তাহলে জাতীয় সঙ্গীত, চলো দেখে নিই, পরের পেজে প্রশ্নটা রয়েছে, তাই না? 1950 সালে কিন্তু এই জাতীয় সঙ্গীতকে হিন্দি সংস্করণে গৃহীত করেছিল।
ঠিক আছে, গণপরিষদ। এটাই হলো প্রশ্ন এখানে, যে গণপরিষদ জাতীয় সঙ্গীতকে হিন্দি সংস্করণে গৃহীত করে কত সালে, তাই তো? এর উত্তর হবে 1950 সালের, অ্যাকচুয়ালি 24শে জানুয়ারি। এটাও একটু লিখে রেখো তো তোমরা শিটে, 24শে জানুয়ারি। আর 26শে জানুয়ারি এরই 2 দিন পর, 26শে জানুয়ারি 1950-এ তোমরা দেখতে পাবে যে এই সংবিধানটা লাগু হয়, ঠিক আছে, ভারতীয় নাগরিকদের প্রতি, ঠিক আছে। 26শে জানুয়ারি 1950-এ সংবিধান লাগু হয়, তার 2 দিন আগে 24শে জানুয়ারি 1950-এ হিন্দি সংস্করণে জনগণ মনোযোগীকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। এই যেখানে লেখা রয়েছে জাতীয় সঙ্গীত হলো জনগণ মন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। শিরোনাম কোন শিরোনামে? ভারত ও ভাগ্য বিধাতার শিরোনামে কিন্তু রচিত। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের 27শে ডিসেম্বর 1911 সালের কলকাতা অধিবেশনে এটা প্রথম গাওয়া হয়। এটাও পরীক্ষায় না আসার প্রশ্ন কিন্তু, হ্যাঁ, মডার্ন হিস্ট্রি একটা প্রশ্ন তোমরা পাবে। জাতীয় কংগ্রেস কবে হলো এই আমাদের জনগণ মন এই গানটা গিয়েছিল? 27শে ডিসেম্বর 1911 সালে কিন্তু, হ্যাঁ। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। এটাও খুব গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতেই হবে, একদম আন্ডারলাইন করে নাও। আচ্ছা, এটি হিন্দিতে অনুবাদ করেছিলেন কে? ক্যাপ্টেন আবিদ আলী। আর সঙ্গীতে রূপায়িত করেছিলেন কে? ক্যাপ্টেন রাম সিং। এই জিনিসটা একটু জেনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসছি ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে, জাতীয় পতাকা। জাতীয় পতাকা কবে গৃহীত হয়? জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947। অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, জাতীয় পতাকার ডিজাইনার কে? তার পরেরই প্রশ্ন, জাতীয় পতাকার ডিজাইনার কে? তাহলে এটাও দেখো পরীক্ষায় আসা প্রশ্ন। তো জাতীয় পতাকার ডিজাইনার হলেন পিঙ্গালি ভেঙ্কায়া। পিঙ্গালি ভেঙ্কায়া। আচ্ছা, তোমার প্রশ্ন হলো, একটা প্রশ্ন তোমাকে করি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে পিঙ্গালি ভেঙ্কায়া কোন রাজ্যের বাসিন্দা। প্রিভিয়াস ইয়ারে এসেছে কিন্তু, ঠিক আছে, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। দেখি কে কে একটু অন্ততপক্ষে হেঁটে এর অ্যান্সারটা করে কমেন্টে। চলে আসি তার পরের প্রশ্ন। এখানে হলো জাতীয় সঙ্গীত গেল। আচ্ছা, এবার হলো জাতীয় স্রোত সম্পর্কে একটু বলে দিই। তোমরা জানো বন্দে মাতারাম হলো ভারতের কিন্তু ন্যাশনাল সং, ঠিক আছে, বন্দে মাতারাম জাতীয় স্রোত, এবং সেটাও কিন্তু এই একই দিনেই গৃহীত হয়, 24শে জানুয়ারি 1950। আর সেটা লিখেছিলেন কে? বিভূতিভূষণ সরি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? জাতীয় স্রোত, যেটা জনগণ মন অধিনায়ক জয় হে, এটা কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ কাব্যে, ঠিক আছে। এটাও একটু বলে রাখলাম, একটু প্রয়োজন হলে লিখে নিও, কিন্তু পরীক্ষা আসে। একটা হলো ন্যাশনাল অ্যানথেম কি? জনগণ মন। আর ন্যাশনাল সং কি? ন্যাশনাল সং হলো বন্দে মাতারাম, ঠিক আছে। তো চলো 14-র বি দাগের প্রশ্ন, তারপরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, 15ই আগস্ট 1947-এ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লার ড্যাশ এর উপরে ভারতের জাতীয় পতাকা তুলেছিলেন। দেখো তোমাদের কিন্তু কন্টিনিউয়াস ক্লাস হচ্ছে, মানে আমি ক্লাস করিয়ে যাচ্ছি, এখানে কিন্তু কোনো গল্প গুজব কিছুই কিন্তু হচ্ছে না। ডাইরেক্ট তুমি পড়াশোনা করছো এবং আগামী দিনে সিলেকশন নেবে, এটাই যেন তোমার টার্গেট হয়। এছাড়া কোনো ফালতু গুজবের মধ্যে আমি যাব না। যার প্রয়োজন হবে সে কোর্স কিনবে, যার প্রয়োজন হবে না সে কোর্স কিনবে না, ঠিক আছে। কোর্স কিনলে প্রচুর 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 ম্যাটেরিয়ালস কিন্তু আমি প্রোভাইড করব, এবং সবই আপডেটেড। তোমরা দেখলেই বুঝতে পারবে 2025-এ যা এসেছে সব কভার হয়ে গেছে, 2026-এও যা আসছে সবই কিন্তু কভার হবে এই সমস্ত পিডিএফে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, কি বলছে 14-র বি দাগে? বলছে যে ভারতের 15ই আগস্ট 1947-এ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লার কোথায় বলছে যে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? দিল্লি গেট, কাশ্মীরি গেট, আজমিরি গেট, নাকি লাহোরি গেট? এটা হবে লাহোরি গেট। তাহলে কোথায়? লালকেল্লার কোথায়? লাহোরি গেটে পতাকা উত্তোলন করেছিলেন কে? জওহরলাল নেহরু, তৎকালীন প্রধানমন্ত্রী। আচ্ছা, গণপরিষদের সদস্যরা ড্যাশ তারিখে ভারতের সংবিধানে স্বাক্ষর করেন। আচ্ছা, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সংবিধান
সংবিধানে স্বাক্ষর কত তারিখে করেছিলেন? ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। কতজন করেছিলেন? এটাও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন আমার এখান থেকে আরো তৈরি হতে পারে। ও কত তারিখে স্বাক্ষর করেন এটাই তো জিজ্ঞাসা করেছে, তাই না? তাহলে কত তারিখে স্বাক্ষর করেন? অপশন দিয়েছে 26শে নভেম্বর 1948। আচ্ছা, তোমরা জানোই যে সংবিধানটা চালু হয়েছিল কবে, গৃহীত হয়েছিল? একটা দুটো প্রশ্ন এখানে আর একটু ক্লিয়ার করি। একটা হলো 26শে নভেম্বর 1949। এই দিন কিন্তু সংবিধান পুরো রেডি। কিন্তু একটা দিনকে মানে একটু গুরুত্বপূর্ণ করার জন্য কিছুদিন লেট করা হয়েছিল। 26শে জানুয়ারি 1950, এই দিনটা কেন গুরুত্বপূর্ণ আমি পরে বলছি, হ্যাঁ। এই 26শে জানুয়ারি 1950 এই দিনটাতে কিন্তু সংবিধান কার্যকর হয়, হ্যাঁ। এই দিনে কিন্তু গৃহীত হয় আর এই দিনে কার্যকর হয়। আর তার ঠিক দুদিন আগে 24শে জানুয়ারি 1950, অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার এখানে। 24শে জানুয়ারি 1950-এ 284 জন মেম্বার, মনে রাখবে কিন্তু কতজন, 284 জন মেম্বার কিন্তু এই সংবিধানে স্বাক্ষর করেছিলেন। আচ্ছা, 284 জনের মধ্যে কতজন ফিমেল ছিলেন? 15 জন ফিমেল ছিলেন। আচ্ছা, সংবিধান সভায় টোটাল উপস্থিত সদস্যদের মধ্যে 15 জন ফিমেল ছিলেন, যাদের মধ্যে 3 জনের নাম খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতেই হবে। এক নম্বর হলো সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী, ঠিক আছে, সুচেতা কৃপালিনী, লিখে রাখো, সুচেতা কৃপালিনী। তিনি ছিলেন উত্তরপ্রদেশের প্রথম চিফ মিনিস্টার, উত্তরপ্রদেশের সিএম। আচ্ছা, 2 নাম্বার লিখবে সুচেতা কৃপালিনী। এরপরে হলো সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, তিনি ছিলেন উত্তরপ্রদেশের ফার্স্ট গভর্নর, উত্তরপ্রদেশের প্রথম গভর্নর। আর ইনি ছিলেন কি উত্তরপ্রদেশের প্রথম ফিমেল চিফ মিনিস্টার, ঠিক আছে। মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কে? সুচেতা কৃপালিনী। উত্তরপ্রদেশের প্রথম গভর্নর হলো সরোজিনী নাইডু। আর 3 নাম্বার মহিলার নাম হলো রাজকুমারী অমৃতকর, হ্যাঁ। ইনার নামও মনে রাখতে হবে, রাজকুমারী অমৃতকর, ঠিক আছে, অমৃতকর। ইনি কে ছিলেন? রাজকুমারী অমৃতকর ভারতের প্রথম হেলথ মিনিস্টার। ভারতের প্রথম হেলথ মিনিস্টার ছিলেন রাজকুমারী অমৃতকর। এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে, হেলথ মিনিস্টার। চলো তাহলে একবার মনে রেখো, 15 জন যে ফিমেল ছিলেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 জনের নাম তোমাদের বারবার স্ট্যাটিক জিকের পরীক্ষা আসে। রাজকুমারী অমৃতকর হেলথ মিনিস্টার প্রথম, সরোজিনী 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 নাইডু। সরোজিনী নাইডু হলো উত্তরপ্রদেশের প্রথম গভর্নর। আর সুচেতা কৃপালিনী ছিলেন কি উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তো চলে আসি তার পরের। আচ্ছা, এগুলো তো সবই কমপ্লিট হলো, তাই না? 15-র এর আগের প্রশ্নে আসি। ভারতে কোন দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? সংবিধান দিবস আমি একটু আগেই বলছিলাম, 26শে নভেম্বর কিন্তু 1949 সংবিধান রেডি, ঠিক আছে। তাই ওই দিনটাকে বলা হয় সংবিধান দিবস, কনস্টিটিউশনাল ডে। অপশন এ হলো সঠিক অ্যান্সার। কিন্তু সংবিধান একটা খুব গুরুত্বপূর্ণ কারণের জন্য মানে কিছুদিন লেট করে কিন্তু কি করা হয়, তোমার কার্যকর করা হয়। সেটা কত তারিখ? সেটা হলো 26শে জানুয়ারি 1950। এই যে সেই দিনটাকে কি হিসাবে পালন করা হয়, সেটা আবার প্রজাতন্ত্র দিবস। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। বলছি যে ভারতের সংবিধান ড্যাশ তারিখে কার্যকর হয় এবং এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। কত তারিখ সেটা? 26শে জানুয়ারি 1950। তাহলে 26শে নভেম্বর 1949 কি হয়? গৃহীত হয়, যে দিনটা কনস্টিটিউশনাল ডে হিসাবে পালন করা হয় বা সংবিধান দিবস। আর 26শে জানুয়ারি 1950 এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, কেন? এবার হলো কেন। কেন? তার কারণ হলো 1930 সালে, লিখে রাখো তো এখানটা, এটা পাশেই তোমার এই যে পিডিএফ বা তোমার যে শিট বের করেছো সেখানে লিখে রাখো। 26শে জানুয়ারি 1930, পরীক্ষায় আসা কিন্তু এসব কনসেপ্টের উপরে প্রশ্ন, হ্যাঁ। 26শে জানুয়ারি 1930 সালে জাতীয় কংগ্রেসের একটা বৈঠক হয়। যে বৈঠকের আহ, জাতীয় কংগ্রেসের বলতে পারো একটা সেশন হয় 1930 সালে, ঠিক আছে। সেই বৈঠকে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল, ঠিক আছে।
পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। একটু কারেকশন করে নাও, পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় না, পূর্ণ স্বরাজ সেলিব্রেট করা হয়। পূর্ণ স্বরাজ এই 26শে জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ মানে স্বাধীন, এটা একটা সেলিব্রেশন হয়। কিন্তু অ্যাকচুয়ালি দাবি তোলা হয় পূর্ণ স্বরাজের 1929-এর লাহোর অধিবেশন। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 1929-এর লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় লাহোর অধিবেশনে। আর 26শে জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ সেলিব্রেট করা হয়। আচ্ছা, চলে আসি এখানে কি এক্সট্রা কথা বলেছে সেটাই। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে। আর ভীমরাও আম্বেদকরের সভাপতিত্বে খসড়া কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1947 সালের 29শে আগস্ট, এটা তো দেখেইছিলাম, যেখানে 284 জন সদস্য স্বাক্ষর করেন। ও আচ্ছা, এটাও লিখে দিয়েছি আমি এখানে, তাই না? আর এটা তৈরি করতে, সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন বা 18 দিন। আর এইটা খরচা হয়েছিল এতে মোট 64 লক্ষ টাকা। 64 লক্ষ টাকা আনুমানিক, হ্যাঁ। আচ্ছা, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিলেন 389 জন, যার মধ্যে ড্যাশ ছিলেন রাজকীয় রাজ্যের প্রতিনিধি। এটা আমি আগেই বলে দিয়েছিলাম, প্রিন্সলি স্টেট থেকে এসেছিলেন 93 জন, তাই না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বারবার, একবার নয়, এটা বারবার পরীক্ষায় এসেছে। চলে আসি তারপরে প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়নকারী গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিল? তুমি তো এতে একদম ইজিলি এখন বলে দিতে পারবে। 15 জন মহিলা সদস্য ছিল, এবং যাদের মধ্যে 3 জনের নাম খুব গুরুত্বপূর্ণ, আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। ভারতের সংবিধানের কাঠামোগত অংশটি, মূল কাঠামোগত অংশটি মূলত কোন আইন থেকে নেওয়া হয়েছে? এবার বোঝো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ভারতের সংবিধান আমি বলেছিলাম প্রচুর দেশ থেকে পড়ে কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? অনেক কিছু নেওয়া হয়েছে সংবিধানে, কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার সময়, ব্রিটিশ ইন্ডিয়া যখন শাসন করছে, মানে ব্রিটিশরা ভারত, তখন কিন্তু ব্রিটেন থেকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্ট আসতো, কি আসতো? অ্যাক্ট। এবং সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু ভারতের শাসন ব্যবস্থাটা চলতো। আর এই সংবিধান মানে কিন্তু ওই অ্যাক্ট থেকেই অনেকটা, কোন অ্যাক্টের উপরে সব থেকে বেস বলবো তৈরি, তাহলে উত্তর হবে সেটা 1935-এর ভারত শাসন আইন বা 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে? তার পরের প্রশ্ন কি বলছে দেখো, আহ, দেশের 562টি রাজকীয় রাজ্যকে বা প্রিন্সিলি স্টেটকে হচ্ছে একীভূত করে ভারতের রাজনৈতিক একীকরণের জন্য হিসাব দায়ী হিসাবে বিবেচনা করা হয় কাকে? তো সবাই জানো তোমরা, বল্লভভাই প্যাটেল। আর এর জন্যই তাকে কি বলা হয়? লৌহ মানব, বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ইনি কি করেছিল? পুরো দেশটাকে কিন্তু একত্রিত করেছিল। 562খানা রাজকীয় রাজ্য, তখন প্রভিন্স ভেঙেছিল কিন্তু, হ্যাঁ, সব জায়গাকে মানে কিন্তু একত্রীভূত করে ভিন্ন ভিন্ন রাজ্যের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল। তো তোমরা সবাই জানো ক্যারোট অ্যান্ড রুল, ক্যারোট অ্যান্ড স্টিক রুল অনেকে বলে থাকে, লাগিয়েছিল। যারা মানে সহজে ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেছিল তাদের কিছুই বলেনি, কিন্তু যারা হতে চায় তাদের প্রতি কি করেছিল? যারা হয়ে গেছিল তাদেরকে ক্যারোট দিয়েছিল, মানে গাজর দিয়েছিল। আর যারা হতে চায়নি তাদেরকে কি, ঠিক, তাদের লাঠির বাড়ি দিয়েছিল। সেরকম কিছু কিছু জায়গা পরে গিয়ে আমি তোমাদের বলছি, যেমন হায়দ্রাবাদ আছে, জুনাগড় আছে, এইগুলো, তাই না? ভারতের গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যানকে, এইবার শোনো। মেজর কমিটির নাম তো আমি বলেছিলাম 8খানা, 8খানা মেজর কমিটি, আর মাইনর কমিটি 13খানা। তাহলে মেজর কমিটির মধ্যে একটা খসড়া কমিটি তুমি কিন্তু পড়েছিলে। মাইনর কমিটির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত একটাও পড়োনি। তার মধ্যে প্রথম একটা কমিটি চলে এলো, হাউস কমিটির চেয়ারম্যান। এটা হলো সেই মাইনর কমিটির মধ্যে একটা অংশ কিন্তু, ঠিক আছে? অপশন দিয়েছে পট্টবি সীতারামায়া। আহ, এর উত্তর কিন্তু তোমাদের এই 19 দাগের উত্তর কিন্তু কি হবে? এই পট্টবি সীতারামায়াই হবে। তাই আমি পরের পেজে যাওয়ার আগে উত্তরটা এখানে করেই দিই। তাহলে গণপরিষদের হাউস কমিটির চেয়ারম্যান কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। আর হাউস কমিটি কি বললাম? মাইনর কমিটির মধ্যে কিন্তু একটা। মাইনর কমিটি 13খানা ছিল, যার মধ্যে তোমার গুরুত্বপূর্ণগুলো এখানে দেয়া হয়েছে। তারপরে দেখো পরের প্রশ্নটা কি বলছে, দেখো। জি.ভি. মাভলাঙ্কার ভারতের গণপরিষদের ড্যাশ এর চেয়ারম্যান ছিলেন? জি.ভি. মাভলাঙ্কার, তাই তো? জি.ভি. মাভলাঙ্কার গণপরিষদের কোন কমিটির চেয়ারম্যান ছিলেন?
তাহলে গণপরিষদের কোন কমিটির চেয়ারম্যান ছিলেন সেটা আমার কাছে কোশ্চেন করেছে। কোনটা দেখে নিই অপশানগুলো, মৌলিক অধিকার, সংখ্যালঘু, উপজাতি ও বহির্ভূত এলাকা সংক্রান্ত উপদেষ্টা কমিটি, অর্থাৎ ইংলিশটা পড়ি, অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট, এইটা মনে রাখলেই হবে, ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট কমিটি যেটা, সেই কমিটির কিন্তু চেয়ারম্যান ছিলেন মৌলিক অধিকার যেহেতু দিচ্ছে, বুঝতেই পারছো, এটা দিয়েছিলেন সর্দার প্যাটেল। সর্দারজি তোমাদের কি দিয়েছে, মৌলিক অধিকার দিয়েছে, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল, আচ্ছা এটা কি ধরনের কমিটি, মৌলিক অধিকার কমিটি, সেটা মাথায় রাখতে হবে। মৌলিক অধিকার কমিটি যেটা, এটা কিন্তু তোমার মেজর, এটা কিন্তু মেজর কমিটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মেজর কমিটি হলো ফান্ডামেন্টাল রাইট কমিটি, যার কিন্তু চেয়ারম্যান ছিলেন কে, সর্দার বল্লভভাই প্যাটেল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেল প্রথমেই। আচ্ছা, কমিটি অন ফাংশন বা কার্যাবলী সংক্রান্ত কমিটি, আচ্ছা এই কমিটিরই কমিটি অন ফাংশন বা কার্যাবলী সংক্রান্ত কমিটি, এরই কিন্তু চেয়ারম্যান ছিলেন জিভি মাভলঙ্কার, যিনি পরবর্তীকালে ইনিই কিন্তু পরবর্তীকালে আমাদের কি হয়েছিল, লোকসভার প্রথম স্পিকার, লোকসভার প্রথম স্পিকার হয়েছিলেন এই জিবি মাভলঙ্কার। অপশান সিতে কি বলছে, অর্ডার অফ বিজনেস বা কার্যক্রম কমিটি, অর্ডার অফ বিজনেস কমিটির যদি চেয়ারম্যান দেখো, তাহলে কিন্তু হবে কে এম মুন্সি, পাশে লিখে দিই, এটা কিন্তু মাইনর, আগে লিখে দিই মাইনর, MINOR, মাইনর কমিটি। আর কে এম মুন্সি, কে মুন্সি কি দিচ্ছে, অর্ডার দিচ্ছে, কে মুন্সিজি অর্ডার দিচ্ছে, ঠিক আছে, এই বিজনেস করছে, মুন্সি বিজনেস করছে, এইভাবে মনে রাখবে। আচ্ছা, জাতীয় পতাকা কমিটি, ঠিক আছে, অ্যাড হক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও কিন্তু মাইনর কমিটি, আগে এটা লিখে দিই, এটাও মাইনর কমিটি, ঠিক আছে, মাইনর কমিটি। আর এর চেয়ারম্যান কে ছিলেন, এই ন্যাশনাল ফ্ল্যাগ কমিটি, রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের বেরিয়ে গেল 19-এ, তার কারণ হলো এখানে একটা নয় 4টে প্রশ্ন তোমার কিন্তু কভার আপ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে লিঙ্গুইস্টিক কমিটি, ওটা একটু পড়ে রেখো তো, স্টারম্যান আমি লিখে দিচ্ছি, লিঙ্গুইস্টিক কমিটি। লিঙ্গুইস্টিক কমিটি একটা মাইনর কমিটি, যার কিন্তু চেয়ারম্যান ছিলেন এস কে ধর, এস কে ধর, এটা একটু মনে রেখো, এটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো তারপরের প্রশ্ন কি বলছে, নিচের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী মানে যে আইন তৈরি করছে, অর্থাৎ সংবিধান তৈরি করছে, কে ছিলেন, তুমি সাথে সাথে উত্তর করবে B.R. আম্বেদকর, কেননা এনাকেই তো আমরা সংবিধানের জনক বলি, তাই না, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আইনমন্ত্রী হিসেবে এনাকেই কিন্তু পদটা দেওয়া হয়েছিল, B.R. আম্বেদকরকে, খুব গুরুত্বপূর্ণ, আর ভুল যেন না হয়, ঠিক আছে। 21 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন। দাঁড়াও, এখানে একটা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করি। ভারত স্বাধীনতার পরে একখানা গভর্নমেন্ট তৈরি হয়েছিল, আর স্বাধীনতার আগে একটা গভর্নমেন্ট তৈরি হয়েছিল। স্বাধীনতার আগে যে গভর্নমেন্ট তৈরি হয়েছিল তাকে কি বলা হয়, ইন্টেরিম গভর্নমেন্ট, ইন্টেরিম গভর্নমেন্ট, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই ইন্টেরিম গভর্নমেন্টেও কিন্তু কিছু কিছু মন্ত্রী ছিলেন, আর স্বাধীনতার পরেও কিছু কিছু মন্ত্রী ছিল। তো স্বাধীনতার পরে যদি বলো প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন, বলদেব সিং হবে, অপশান ডি হলো সঠিক অ্যান্সার। আর ইন্টারিম গভর্নমেন্টের প্রতিরক্ষা মন্ত্রী যদি জিজ্ঞাসা করে, সেটাও বলদেব সিংই হবে, ঠিক আছে, এটার কিন্তু চেঞ্জ হয়নি, বলদেব সিংই হবে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, স্বাধীনতার পর যিনি ভারতের অর্থমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী মানে ফিনান্স মিনিস্টার, কে হবে, উত্তর হবে R.K. ষণ্মুখম চেট্টি, অপশন বি হলো সঠিক অ্যান্সার, ঠিক আছে, R.K. ষণ্মুখম চেট্টি, ইনি ছিলেন স্বাধীনতার পরে। আর যদি স্বাধীনতার আগে ইন্টেরিম গভর্নমেন্টের জিজ্ঞাসা করে, ইন্টেরিম গভর্নমেন্টের ক্ষেত্রে ফিনান্স মিনিস্টার, তাহলে সেটা হবে কিন্তু লিয়াকত আলী খান, লিয়াকত আলী বলতে পারো শুধু, লিয়াকত আলী খান বা লিয়াকত আলী, যিনি কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল, পাকিস্তানের
প্রাইম মিনিস্টার হয়, তাই তো? লিয়াকত আলী খান। লিয়াকত খান করে দিই, লিয়াকত আলী খান, ঠিক আছে। ইনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের কি ফিনান্স মিনিস্টার, ঠিক আছে, পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তাহলে স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি উত্তর করবে কি, আবুল কালাম আজাদ, অপশন বি হলো সঠিক অ্যান্সার। কিন্তু যদি বলে ইন্টারিম গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী কে ছিলেন, তাহলে উত্তর করবে ইন্টারিম গভর্নমেন্টের, তাই তো, শিক্ষামন্ত্রী। তাহলে তোমার উত্তর হবে শিক্ষামন্ত্রী আগে কে ছিলেন, আবুল কালাম আজাদের আগে চক্রবর্তী রাজাগোপালাচারী। মনে রাখবে, রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী। আর পরবর্তীকালে যখন স্বাধীনতার পরে কে হয়েছেন, তাহলে আবুল কালাম আজাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো, হ্যাঁ। স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী, বিদেশ মন্ত্রী হলো আগেও যা ছিলেন পরেও তাই হয়েছিলেন। আর বিদেশ মন্ত্রী তোমরা সবাই জানো যে বিদেশে ঘুরে ঘুরে বেড়াবে কে, আমাদের প্রধানমন্ত্রী। তখনকার দিনের একটা ইয়ে ছিল, জওহরলাল নেহেরুই ছিলেন কি বিদেশ মন্ত্রী। আচ্ছা, বলছে যে নিম্নলিখিত কোন আইনটি ভারতে উচ্চ আদালত প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? উচ্চ আদালত বা হাইকোর্ট প্রতিষ্ঠার সাথে যুক্ত কোন আইনটি? ভারতে আমি তো বলেইছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন কিন্তু ব্রিটিশ সরকার ভারতে পাঠিয়েছিল, যার মধ্যে উচ্চ আদালত আইনের সাথে যুক্ত ছিল কিন্তু অপশন সি, এই হাইকোর্ট অ্যাক্ট 1861, এটাই হবে এর অ্যান্সার, ঠিক আছে। আর পি এর প্রশ্ন, হাইকোর্ট যেহেতু তৈরি, হাইকোর্ট আইন, এভাবেই মনে রাখবে। বলছি 1950 সালে সংবিধান প্রবর্তনের পর ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা নিচের কত ছিল? সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা ছিল, যখন কিনা প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়, না প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয় সেই সময় না, বলছে সংবিধান প্রবর্তনের পর, সংবিধান প্রবর্তনের পর তখন ছিল সুপ্রিম কোর্টের ক্যাপাসিটি কিন্তু 8 জন। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটায় অনেকগুলো কনসেপ্ট তোমাকে এখানে আলোচনা করব, ঠিক আছে, পরপর শুনে যাও। 1774 সালে প্রথমে 1774 সালে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা, কি বললাম, রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়, ঠিক আছে। কোথায়? কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়। আর সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। কে ছিলেন? স্যার এলিজা এমপে। এবং সেই সুপ্রিম কোর্টের যে ক্যাপাসিটি ছিল সেটা 4 জন, মানে প্রধান বিচারপতি ছাড়া আরও 3 জন ছিলেন, ঠিক আছে। তাহলে প্রথম পয়েন্ট বুঝতে পারলে। পরবর্তীকালে 1935 সালে এই সুপ্রিম কোর্ট কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়। এবং 1950 সালের কথা বলছে, তারপরে যখন কিনা সংবিধান চালু হওয়ার পরে এই সুপ্রিম কোর্টের যদি বলি ক্যাপাসিটি, সেটা হয় কত, 8 হয়েছিল, তাহলে 4, তারপরে বেড়ে কত হলো, 8। পরীক্ষা জানো এরকমই যে সংবিধান চালু হওয়ার পরে ভারতের সুপ্রিম কোর্টের ক্যাপাসিটি প্রধান বিচারপতি ছাড়া কতজন, তখন কিন্তু 7 করবে, ভুল করে আর 8 মেরে দিও না যেন। 8 জনের মধ্যে কিন্তু প্রধান বিচারপতি আছেন। আর যদি বলে কারেন্ট, বর্তমানে, বর্তমানে সুপ্রিম কোর্টের ক্যাপাসিটি কত, 33+1 মানে হলো 34, 33+1 মানে 34, 34 জন কিন্তু বিচারপতি আছেন, যার মধ্যে 33 জন অন্যান্য আর একজন মুখ্য বিচারপতি, ঠিক আছে। তো মুখ্য বিচারপতির নাম তোমরা আশা করি জানো, পারলে কমেন্ট করে জানিও। আচ্ছা, সংবিধান ভারতীয় সংবিধানে কয়টি দেশ থেকে ধার করা হয়েছে? আচ্ছা, তোমাদের বলেইছিলাম যে ভারতের সংবিধান কিন্তু মানে অনেকগুলো দেশ থেকে পড়ে কিন্তু বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কিন্তু ধার করা হয়েছে। তো এখানে প্রশ্ন করে দিয়েছে কতগুলো দেশের সংবিধান পড়ে বা কতগুলো দেশের সংবিধান থেকে বিভিন্ন বৈশিষ্ট্য ধার করা হয়েছে। উত্তর হবে অপশন সি, 10টি দেশের কিন্তু সংবিধান পড়ে সেখান থেকে ধার করা হয়েছে। আচ্ছা, ভারতের সংবিধানের বিচার বিভাগীয় নীতিগুলির
বিচার বিভাগীয় পর্যালোচনা, স্বাধীনতার ক্ষমতা, বিচার বিভাগীয় স্বাধীনতা বলতে পারো এক কথায়। এটা নেওয়া হয়েছিল কোথা থেকে? আমেরিকা থেকে নেওয়া হয়েছিল, হ্যাঁ। বিচার বিভাগীয় স্বাধীনতা বা বিচার বিভাগীয় পর্যালোচনা, এই যে কথাটা না, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, স্টার মেরে রাখবে। বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল রিভিউ খুব গুরুত্বপূর্ণ। যারা এসএসসি দিতে যাচ্ছ তারা ইংলিশ টার্মটা মনে রাখবে। জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছিল? আমেরিকা। ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। ভারতের সংবিধানের বিচার বিভাগীয় স্বাধীনতা, ওই একই তো কথা, আর একবার এসেছে পরীক্ষায়, আর একবার দিয়ে দিয়েছি। আমেরিকা থেকে নেওয়া হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগীয় পর্যালোচনা, সবই কিন্তু নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এরপরে কি বলছে? অফিস অফ গভর্নর, অফিস অফ গভর্নর কোথা থেকে নেওয়া? হ্যাঁ, তাহলে এর অপশান দিয়েছে ভারত সরকার আইন 1858, সনদ আইন 1793, আর ভারত সরকার আইন 1900, আচ্ছা এটাই হবে। ভারত সরকার আইন 1935 সালের যে ভারত সরকার আইন ছিল তার থেকে কিন্তু অফিস অফ গভর্নর এই ধারণাটা নেওয়া হয়েছে। কিন্তু যদি বলে গভর্নরের পদ নেওয়া হয়েছে কোন দেশ থেকে, তাহলে অবশ্যই দেখি কে একটু খেটে এটা কমেন্ট করে জানাতে পারে যে গভর্নরের পদ নেওয়া হয়েছে কোন দেশ থেকে। দেখবো, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত যেহেতু, তাহলে আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন আরো এক্সট্রা রাখি, যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে মানে হবেই। কেননা এই দুটো প্রশ্নের উপরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে। ঠিক আছে, দুটো প্রশ্ন আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। একটা হলো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। একটা প্রশ্ন হলো ভারতের সংবিধানের, ভারতের যে সংবিধান, এই সংবিধানের সিম্বল কি? ভারতের সংবিধানের সিম্বল কি? এই হলো তোমার প্রশ্ন। ভারতের সংবিধানের সিম্বলটা কি? এই একটা প্রশ্ন দিলাম, রেডি করবে কিন্তু, এর উপরে প্রশ্ন আসবেই। আর 2 নম্বর আর একটা প্রশ্ন দেওয়া যেতে পারে, করেছে সংবিধান সভার একটা গুরুত্বপূর্ণ, সংবিধান সভা যে চেয়ারম্যান হয়েছে, ডেপুটি চেয়ারম্যান হয়েছে, কিন্তু তোমাদের একটা জিনিস বলিনি, সেটা হলো সেক্রেটারি, সংবিধান সভার সেক্রেটারির নাম, হ্যাঁ। এই দুটো প্রশ্ন আমি করলাম, দিনের ভিডিওতে আমি এর উত্তর নিয়ে প্রথমে শুরু করব, আর দেখবো কে কে কমেন্ট করে, তাদেরকে অবশ্যই আমি, যাদেরটা ঠিক হবে তাদেরকে লাভ রিয়াক্ট দেবো, ঠিক আছে। অবশ্যই এই দুটো প্রশ্নের কিন্তু উত্তর করতে, এক হলো কি সংবিধানের সিম্বল, আর 2 নম্বর হলো সংবিধানের সংবিধান সভার সেক্রেটারিকে, ঠিক আছে। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই কোর্স নাওনি, আমি বারবার বলছি যে তোমরা যা পাবে, এই যে ভ্যালু তোমাদের এই সামনে দেখতে পাচ্ছ, এ কিছুই না, কিছুই না মানে কিছুই না। 1199 টাকায় যা দেবো সেসব পাওয়া যায় না অন্য জায়গায়। অনেকে লাখ লাখ টাকায় কোর্স বিক্রি করছে, অনেক হাজার হাজার টাকায় কোর্স বিক্রি করছে, কিন্তু আমি এই যে সামান্য ন্যূনতম চার্জটা রেখেছি, তুমি দেখে নিও আগামী দিনে। অ্যাপে যারা যারা এখনো নাওনি, বারবার বলবো পারচেস করে নাও, করে নিয়ে পড়তে শুরু করে দাও, দেখবে প্রচুর কন্টেন্ট পেয়ে যাবে। অনেক ছেলে মেয়ে এই কথাটা ভাবছে অ্যাপে তো সবে মাত্র অল্প অল্প জিনিস আপলোড হয়েছে। ভাই অ্যাপে তো সবেই তো কোর্স শুরু হয়েছে, তোমার তো একবারে তো সব দিয়ে দেবো না, না। তুমি দেখো, তুমি পড়তে থাকো আমাদের কন্টেন্টগুলো, তারপরে দেখবে যে সব পুরো ভরে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশানে তোমরা কি কি পাচ্ছ? ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, 4টে সাবজেক্টের ফুল কিন্তু কমপ্লিট ভিডিও পাচ্ছ। আচ্ছা, কারোর যদি মনে হয় যে আমি স্পেশাল সায়েন্স নেব, তাদের জন্য একটা বিশেষ কথা বলছি। সায়েন্স স্পেশাল বিষয়টার জন্য একটা আলাদা কোর্স লঞ্চ হবে, বিশেষ করে রেলের গ্রুপ ডির স্টুডেন্টদের জন্য বলছি। তখন কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। সেটা নিলে কিন্তু তোমার ভালোই তখন অ্যামাউন্ট থাকবে, কিন্তু তার থেকে আমার মনে হয় এইটা যে যে নিয়ে নেবে সে কিন্তু অনেক লাভ করে ফেলবে সেক্ষেত্রে, ঠিক আছে। তো এই কোর্সটা একদম মানে খুব সুন্দর একটা কোর্স হতে চলেছে, যেটা তোমাকে ম্যাথ, এআই, জিকে, ইংলিশ প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে তৈরি করে দেবে, ঠিক আছে। আর আমাদের বুক মানে একদম সেরা বুক, সবসময় মনে রাখবে, তার কারণ ফুল আপডেটেড হয়, ঠিক আছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে ডেমো ক্লাসই হয়ে গেল, ডেমো ক্লাস দেখলে এবার যদি তোমার ইচ্ছা হয় নেবে, না ইচ্ছা হয় নেবে না। আর আমার সম্পর্কে এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিষয় হলো যেটা প্লে স্টোর থেকে অবশ্যই জিএস একাডেমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তারপরেই কিন্তু কোর্সটা কিনবে। ঠিক আছে? থ্যাংক ইউ।